ডুরান্ড কাপের ডার্বির ২৪ ঘন্টা অলরেডি কেটে গেছে। ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং মোহনবাগান তারা হেরে গেছে ৪-১ গোলে, এবং যেটাকে আমি বলব লজ্জার হার প্রচণ্ড রকমের। ইটস আ ডিভাস্টেটেড লস ফর আস, ফর অল দ্য মোহনবাগান ফ্র্যাটার্নিটি। এবং আমি কালকে কোনো ভিডিও বানাইনি। জেনারেলি আমি ভিডিও বানাই পোস্ট ম্যাচ একটা ভিডিও, আমি অবশ্যই প্রিভিউ ভিডিও বানাই। বাট আমি কালকে বানাইনি বিকজ আমি মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত ছিলাম। না, সেটা ভেবো না যে আমি ইস্ট বেঙ্গলের কাছে হেরে যাওয়া বা ডার্বি হেরে যাওয়ার বলে আমি বিধ্বস্ত ছিলাম, বা তারা জিতেছে বলে, ডুরান্ড জিতেছে বলে আমি বিধ্বস্ত ছিলাম, সেটা নয়। সেটা কারণ আমরা আলোচনা করবো, আমি বলবো যত ভিডিও এগোবে, ঠিক আছে? আজকে জাস্ট আমি কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানিয়েছি। আজকে আমি অনেক কম্পোজড, অনেক মনটা শান্ত। কালকে হয়তো এই কথাগুলো আমি বলতে পারতাম না, হয়তো অনেক খারাপ লাগা বেরোতো, অনেক ফ্রাস্ট্রেশন বেরোতো। কিন্তু এই ভিডিওটা আমি এই বলেই শুরু করতে চাই, সেটা হচ্ছে যে কংগ্রেচুলেশনস ইস্ট বেঙ্গল, কংগ্রেচুলেশনস টু অল অফ দ্য ইস্ট বেঙ্গল ফ্যান্স যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা আমার চ্যানেলে আসো, যারা এই ভিডিওটা দেখো, বিকজ তোমরা ডিজার্ভ করো, ঠিক আছে? আমি আইএসএল এর যখন ওয়াচ অ্যালং করেছি এই আগের বছর, এবং যখন ভিডিও বানিয়েছি, আমি সেখানেও কিন্তু বলেছিলাম যে ইস্ট বেঙ্গল যদি না জেতে, তারা কিন্তু অন্য কেউ, ধর মোহনবাগান যদি জিততো, আমি কিন্তু বলতাম আনডিজার্ভিং, হয়তো তারা জিতে যেত, বাট মোহনবাগান ডিজার্ভ করতো না। সেরমভাবে এই বছর কিন্তু ইস্ট বেঙ্গল ডিজার্ভ করে আইএসএল যেত এবং ডুরান্ড যেত, যেরমভাবে তারা পারফর্ম করেছে। ফাইনালের কথা আমি বলছি, কিন্তু অনলি ফাইনালের পারফরমেন্সে। কারণ আমি আগে ইস্ট বেঙ্গলের কথা দিয়ে শুরু করি, ঠিক আছে, ভিডিওটাকে। তারপরে আমরা গ্র্যাজুয়ালি মোহনবাগানের সাইডে আসবো। যে ইস্ট বেঙ্গলের যে সাফল্য রিসেন্ট টাইমে, আইএসএল তারা জিতলো, তারপরে যে ডুরান্ড কাপে এরকম থ্র্যাশিং উইন, এবং তাদের টিমে কোনো বড় প্লেয়ার ছিল না, ফরেনার্সরা এখন অ্যাভেলেবেল নয়, নাচোকে নিয়ে তারা এখনও বিধ্বস্ত, নতুন প্লেয়ার আসবে, মানে পুরোপুরি কিন্তু তারা ঘেটে রয়েছে। অন্যদিকে মোহনবাগানের কাছে এত স্টার প্লেয়ার্স, সো কল্ড স্টার প্লেয়ার্স, তারপরে হচ্ছে কোটি কোটি টাকার ব্যাপার আর কি, খেলাধুলা আর কি, অনেক কিছু রয়েছে, মানে না ফুল প্রুফ আর কি, তাদের কোনো সমস্যা নেই, সমস্ত ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত কিছু তাদেরকে দেওয়া হয়, প্রোভাইড করা হয়, কোটি কোটি টাকা উঠছে, ঠিক আছে? তবুও এরকম এতটা ব্যাপার হলো কেন? ফার্স্ট অফ অল আমি যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, ইস্ট বেঙ্গলের কথাই অবভিয়াসলি বলছি, যে তাদের এই বছরে সিএফএল, আমি জানি না তোমরা কারা কারা দেখছো, অবশ্যই অনেকে ফলো করছে, অনেকে করছে না। তাদের জন্য বলি, সিএফএল এ ইস্ট বেঙ্গল কিন্তু অলওয়েজ সবসময় ডমিনেট তারা করে এসেছে। আগের 5 বছর আগের কথা বলি, আমি যখন আরও মানে 10 বছর আগে সিএফএল দেখতাম, তখন তো মোহনবাগান খেলতো, ইচ্ছা শক্তি ছিল তাদের। মোহনবাগান তখন খেলতো, সত্যি খেলতো, খেলার জন্য খেলতো ঘরোয়া লিগ। লাস্ট 5 বছরে তো তারা এসবের উপর পাত্তা দেয় না, 5-6 বছর এসব কোনো তারা গা করে না। তারা ভাববে, মানে মোহনবাগান জাস্ট ভাবে যে মোহনবাগান গিয়ে জাস্ট ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালি খেলবো, ঠিক আছে? তাদেরকে ইনভাইট করা হবে, আমাদেরকে ইনভাইট করা হবে, কেন আমরা এইসব পাত্তা দেবো না, এইসব ছোটোখাটো লিগ আমরা খেলি না। অন্যদিকে ইস্ট বেঙ্গল সমস্ত তারা যে লিগ রয়েছে, যে টুর্নামেন্টগুলো রয়েছে, সেগুলোকে তারা সিরিয়াস একদম, সেগুলোকে তারা প্র্যাকটিস করে ভালো মতো করে, ঠিক আছে? ভালো মতো করে তারা সেই ব্যাপারটাকে ইন্টেন্সিটি বজায় রেখে খেলে। এই বছরের সিএফএল এর যদি আমি কথা বলি, ঠিক আছে, যেটা আমি শুরু করেছি, একটা ম্যাচের এক্সাম্পল আমি দিচ্ছি। সেই ম্যাচটা আমি এগেইনস্টে কার মনে নেই, তারা 3-1 গোলে হারছিল, ঠিক আছে? বৃষ্টির মাঠ, অবভিয়াসলি তোমরা জানো সিএফএল এ কিরকমভাবে খেলা হয়। সেখানে 3-1 হারার পরে আমি যখন ম্যাচটা এন্ড হয়, দেখি 3-3 ইস্ট বেঙ্গল করে দিয়েছে, মানে সেই ম্যাচটা ড্র হয়, 3-3 করে ইস্ট বেঙ্গল ড্র করে দেয়। তো বুঝতে পারছো যে একটা টিমের ইন্টেন্সিটি কতটা বেশি, যে তারা 3-1 পিছিয়ে থাকার পর তারা কিন্তু 3-3 ম্যাচে করে দিল। আর ইস্ট বেঙ্গলের জন্য এইরকম স্কোর লাইন নতুন কিছু নয়, তারা বারবারই, মানে যখন মানে পিছিয়ে পড়ে, তারা কিন্তু খোঁচা খাওয়া বাঘ হয়ে যায়। এটা আমরা প্রতি অনেকবারই দেখেছি, সেই ইন্টেন্সিটিটা তাদের মধ্যে রয়েছে। তো বিশেষ করে এই এই মরশুমের কথা যদি বলি, এইটা কিন্তু আরও বেশি করে আমরা দেখতে পাচ্ছি। তারপরে রিসেন্ট টাইমে যে এএফসি যেই পারফরমেন্স, আল আরাবির মতো একটা টিমকে, কুয়েতের একটা টিমকে 4-1, মানে 4-1 গোলে, যদিও তাদের একটা গোল পেনাল্টি ছিল, ব্যাড লাক পেনাল্টি ছিল, তো 4-1 গোলে তাদেরকে থ্র্যাশ করে দেওয়া লিটারেলি, ঠিক আছে? একদম ঘরের মাঠে একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। যে এই জিনিসগুলোই কিন্তু প্রমাণ করে যে ইস্ট বেঙ্গলে তাদের, মানে না, সাম আপ করে দেয় তাদের পারফরমেন্স, তাদের টিম ডেপথ, তাদের যে কেমিস্ট্রি, টিমের কেমিস্ট্রির মধ্যে। বুঝতে পেরেছো? এই যে ইস্ট বেঙ্গলের যে ডিফেন্স লাইন, সন্দীপ মান্ডি, হার্দিক ভাট, আনোয়ার আলী, জয় গুপ্তা, চুন্নুঙ্গা, আমি স্টার প্লেয়ারদের কথা বাদ দিচ্ছি, স্পেসিফিকলি সন্দীপ মান্ডি এবং হার্দিক ভাট, ঠিক আছে? তাদের সিএফএল এর যে পারফরমেন্স, তাদের ডুরান্ডের যে পারফরমেন্স, তারা যেরকমভাবে নিজেদেরকে আপগ্রেড করছে, ঠিক আছে, একদম অল ইন্ডিয়ান ডিফেন্ডারদেরকে নিয়ে মোহনবাগান খেললো। আমাদের এগেনস্টে কে ছিল? একজন কোটি টাকার ডিফেন্ডার, সো কল্ড অস্ট্রেলিয়ান গোট, যাকে নাকি বলা হয় টপ স্কোরার,
আম তার তিনি খেলছিলেন এই স্বদেশী ডিফেন্ডারদের এগেইনস্ট এবং তিনি মানে হুল ফোটানোর কথা তো আমি বলব না। তিনি কিছু জাস্ট তাকে মনে হচ্ছিল যে সাধারণ একটা কোনো ক্ষেপের মাঠে যে বিদেশিরা খেলতে আসে না কিছু টাকার জন্য, ৫০০ টাকার জন্য, সেরকম কোনো সাধারণ মানের কোনো বিদেশিকে মনে হচ্ছিল। এটা কিন্তু কালকের ম্যাচের জন্য না, বহু ম্যাচের জন্য। এই জিনিসগুলো কেন? বিকজ এই এই যে হোম গ্রাউন্ড প্লেয়ার বা ইন্ডিয়ান যে প্লেয়ারগুলো, তাদের প্রতি ইস্টবেঙ্গল অনেক বেশি ফোকাস রেখেছে, তাদের প্রতি ইস্টবেঙ্গল তাদেরকে সুযোগ করেছে, ঠিক আছে, তাদের প্রতি ভরসা রেখেছে। অন্যদিকে মোহনবাগান কী করে জেনারেলি, মোহনবাগান একটা সময় করতো, হাবাসের আন্ডারে আমরা দীপেন্দু বিশ্বাসের উত্থান দেখেছি, অভিষেক সূর্যবংশীকের মতো প্লেয়ারকে আমরা দেখেছি মাঝ মাঠে খেলতে, তারপরে হচ্ছে যে সুয়েল ভাটের উত্থানও কিন্তু আমরা দেখেছি। মানে তিনি তিনি বিশ্বাস রাখতেন যে ইয়াং প্লেয়ার্স তাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে, তাদেরকে খেলালে তারা অনেক উপরে যেতে পারে। বাট কারেন্ট সিনারিওতে আমরা যদি ৩-৪ বছরের মানে মোহনবাগানের এই সিস্টেমটাকে দেখি, তারা শুধুমাত্র স্টার প্লেয়ারদেরকে কিনতেই ভালোবাসে। কোনো একটা প্লেয়ার ভালো খেলছে, চলো তাকে তুলে নাও, বিকজ টাকার তো আমাদের কমতি নেই, টাকা ফেলবো, প্লেয়ার উঠবে। এবার সেই প্লেয়ারটা এসে আদৌ ভালো খেলতে পারবে, আদৌ তাদের টিমের সাথে আমাদের কেমিস্ট্রি হবে, একটা টিম, একটা ক্লাব বিল্ড করার পিছনে একটা টিমের যে অবদান কতটা, একটা হোম গ্রাউন্ড প্লেয়ার, একটা ইয়াং প্লেয়ারদের যে মানে মেলবন্ধন করা উচিত। মানে একজন ফরেনার থাকবে একটা গ্রুপ, একটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল টিমের বা ইন্ডিয়ান টিমের সিনিয়র প্লেয়াররা থাকবে, তার সাথে হবে ইয়াং প্লেয়ারদের, এই যে মেলবন্ধন করে, সেটা আমরা আমাদের মোহনবাগান ম্যানেজমেন্ট বা আমাদের মোহনবাগান কর্মকর্তারা এইসব ভুলেও ভাবেন না। লাস্ট এই কিছু বছরের গল্প বলছি, তাদের শুধু একটাই চিন্তাভাবনা, টাকা ফেলবো, টাকা আছে, প্লেয়ারদের, স্টার প্লেয়ারদের আনবো এবং তাদেরকে বেঞ্চে বসে রাখবো। এই হচ্ছে আমাদের ক্ষমতা, যে আমরা স্টার প্লেয়ারদেরকে বেঞ্চে বসিয়ে রাখি। খেলা হবে বা তারা খেলতে পারবে কি পারবে না, সেটা 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 গৌণ ব্যাপার। এবং ইস্টবেঙ্গল ওই জায়গাগুলোতেই আমাদেরকে মেরে দিয়ে চলে যাচ্ছে, যার রেজাল্ট হচ্ছে এই 4-1 উইন। আমি তোমাদেরকে আরেকটা এই ছোট্ট এক্সাম্পল বলে দিই, ফাইনালের কথা অনেক কিছু বলে দিলাম, তার মধ্যে বলে দিই যে ফাইনালের একটা ছোট্ট গল্প। 75 মিনিটসের তখন টাইম ক্লক চলছে, ম্যাচের বয়স। তো অলরেডি ইস্টবেঙ্গল 4-1 করে জিতছে, ইস্টবেঙ্গল ম্যাচ পকেটে পুরে নিচ্ছে, মোহনবাগানের কোনোরকম কোনো জেতার কোনো আশা নেই। সেখানে বিপিন সিং, একটা লেফট ব্যাকে মোহনবাগানে আক্রমণ ছিল, বাঁ দিক থেকে, ঠিক আছে, মানে ইস্ট বেঙ্গলের ডান দিক থেকে। তো বিপিন সিং সেখানে বলটাকে ডিফেন্ড করে, নিচে নেমে এসে তিনি কিন্তু ক্রমাগত আপ ডাউন করে খেলেন, তোমরা সবাই জানো। ক্রমাগত তিনি কিন্তু দৌড়াতে থাকেন, স্প্রিন্ট করেন, ব্লক করেন, সাপোর্ট করেন ডিফেন্সে। তিনি বলটাকে ওই 75 মিনিটের মাথায় বলটাকে ডিফেন্ড করলেন, কালেক্ট করলেন এবং উপরের দিকে উঠলেন আক্রমণের জন্য। এবং সেখান থেকেই মোস্ট প্রবাবলি একটা আক্রমণ তৈরি হয়েছিল, যেখানে জেসিনটিকে মিস করেছিল। মানে বিশালকে যদি বলটাকে না সেভ করতে পারতো, তাহলে কিন্তু 5 গোলের মালা আমাদেরকে পড়তে হতো, সেটা আমাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন। আমার কথাটা, এই এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য এটাই হচ্ছে যে একজন প্লেয়ার বিশাল, বিপিন সিং, তার দল জিতছে 4-1 গোলে। তিনি কিন্তু জানে যে এখান থেকে আমাদের হারার কোনো সিনারিও নেই, যদি না খুব একটা বড় অঘটন হয়। তবুও তিনি টিমের স্বার্থে, নিজের জার্সির এমব্লেমের স্বার্থে, লোগোর স্বার্থে, যেই জার্সিটাকে তিনি চাপিয়েছেন, তিনি জানেন যে ওটার মর্যাদা কতটা। তিনি কিন্তু নিচে নামছেন, নিজের সবটুকু দিচ্ছেন, সবটুকু নিংড়ে দিচ্ছেন। সেটা ড্যানি রেমিরেজের জন্য খাটে, সেটা এডমান্ডের জন্য খাটে, প্রতিটা প্লেয়ার, আনোয়ার আলী, প্রভসুগান গিল, মাঝে মাঠে বসিম রশিদ, প্রত্যেকটা প্লেয়ারকে যেন দেখে মনে হচ্ছিল তারা ফ্যামিলি, তারা নিজেদেরকে জন্য ইস্টবেঙ্গলকে পুরো, মানে ইস্টবেঙ্গলের জন্য নিজেদেরকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছেন। জয় গুপ্তা, আলেকজান্ডার আর্নল্ডের মতো পাস বাড়াচ্ছেন তিনি এমন কার্ল বল আমি দেখিনি রিসেন্ট টাইমে তার তরফ থেকে বাড়ানো। তো হাবাস একজন মানুষ, আমি এমনি এমনি হাবাসকে তো গোট কোচ বলি না আইএসএল এর, এমনি এমনি তাকে বলে নিয়েছি আমার আইএসএল এর সব থেকে বেস্ট কোচ, তার উপরে কোনো কোচ নেই ইন্ডিয়ান ফুটবলে। আইএসএল এর কথা আমরা যদি ধরি, অবশ্যই আমি স্পেসিফিকলি বলে দিতে চাই। তো তার স্ট্র্যাটেজির সামনে, ঠিক আছে, তার প্লেয়ার চয়েসের সামনে, তিনি যে ইয়াং প্লেয়ারদেরকে খেলানো, তার সাথে কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে ঢুকে দেওয়া, এই যে জেলিংটা তিনি যে করেন, সেটাকে তো অবশ্যই স্যালুট দিতে হবে। এবং সেটারই রেজাল্ট হচ্ছে কালকে 4-1 গোলে মোহনবাগানকে একদম মাটিতে নামিয়ে দিয়ে একটা সাধারণ, মানে কোটি টাকার টিমকে, সো কল সেলিব্রিটি স্টার প্লেয়ারদেরকে ধরে বুঝিয়ে দেওয়া যে সবসময় টাকা ফেললেই কিন্তু ভালো টিম হয় না, সবসময় টাকা থাকলে কিন্তু তুমি একটা ভালো টিম, মানে স্টার, মানে খাতা কলমে তোমরা ভালো টিম হতে পারো, বাট মাঠে তো ফুটবলটা আসলে খেলা হয়। সেখানে ইস্টবেঙ্গল একদম কান মুলিয়ে দেখিয়ে দিয়ে চলে গেল। এইবার কিছু কথা আমি মোহনবাগানকে দিই বলে, অবশ্যই তাদেরকে বলা উচিত, যদি আমার বলতে খুব একটা ইচ্ছা করছে না, কিন্তু বলাটা অবশ্যই প্রয়োজন যে হোয়াট গোজ রং উইথ মোহনবাগানের সমস্যাটা কি প্রবলেম হচ্ছে। দেখো, আমার পার্সোনালি মনে হয় একটা, আমি খুব সুন্দর একটা কোট তুলে দিচ্ছি, একজন কমেন্ট করেছিল, সেটার থেকে আমি তার নামটা মনে নেই, তুলে বলছি যে মোহনবাগান এখনকার সময় কারেন্টলি না একটা কর্পোরেট তোমার অফিসের মতো হয়ে গেছে, বুঝতে পেরেছো?
পেরেছো, যেখানে প্লেয়ার্সরা তারা নিজেরা আসেন, চাকরি করতে আসেন, তারা একটা মোটা টাকা স্যালারি পান, তারা 10টা টু 10 to 7 একটা জব করেন, সেটা করে কোনো রকমে তাদেরকে বাড়ি যেতে হয়, ঠিক আছে? তারা জব এনজয় করে না, যেটা ন্যাচারালি হয় যে যারা আমরা জব করি, চাকরিজীবী, আমরা জবটাও এনজয় করি না, আমাদেরকে দায়িত্বের জন্য, ঠিক আছে, টাকার জন্য আমাকে তার কাজ করতে হয়। তো এইটাই হয়ে গেছে এখন মোহনবাগানের কারেন্ট ক্লাবের সিনারিও। এই লিস্টন কোলাসো বা যারা লেজেন্ড প্লেয়ার রয়েছেন, ঠিক আছে, কোনো অজ্ঞাত কারণে দীপক টাংরিও থেকে যাচ্ছেন দিনের পর দিন। তো এই যে প্লেয়ারগুলো রয়েছেন তারা শুধু ক্লাবে আসেন, প্র্যাকটিস করেন কি করেন আই ডোন্ট নো, টাকা নিয়ে, মোটা টাকা নিয়ে চলে যান। বেসিক্যালি কালকের ম্যাচে যখন আমরা অলরেডি 3-1 করে দিয়েছি, ঠিক আছে, সেখান থেকে একটা আমাদের অবশ্যই সম্ভাবনা ছিল যে আমরা যদি হাফ টাইমের আগে আরেকটা গোল করে দিতে পারতাম, তাহলে কিন্তু ম্যাচটা আমাদের পকেট, মানে আমরা সেকেন্ড হাফে যদি 3-2 করে নিয়ে যেতাম, একটা গোল কিন্তু সেকেন্ড হাফে অবশ্যই করার ক্ষমতা ছিল আমাদের, যেই টিম আমাদের রয়েছে, পেডিগ্রি টিম রয়েছে। বাট সেখান থেকে আমরা 3-2 তো করার দূরের কথা, আমরা 4-1 গোল কনসিড করলাম অবভিয়াসলি, মানে এইরকম সিনারিওতে। আর সেখানে সেকেন্ড হাফে, পুরো সেকেন্ড হাফ 45 মিনিটস উই আর টকিং অ্যাবাউট, আমাদের কাছে 45 মিনিট সময় ছিল, একটুখানি লড়াই আমরা দেখতে পেলাম না মোহনবাগানের কাছে, এক ফোঁটা লড়াই। ঠিক আছে, হেরেছি, সেটা কিন্তু মেন কথা না। আমি ভেবেছিলাম হয়তো কালকে ইস্টবেঙ্গলের কাছে আমরা হেরে যাবো হয়তো 2-1, ঠিক আছে, 2-0, 1-0, কোনো অসুবিধা নেই, এই স্কোরে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। বাট 4-1 এইটা আমার পক্ষে এখনও বলছি হজম করা প্রচণ্ডভাবে, মানে টাফ পিল টু সোয়ালো। অনেস্টলি বলছি যে 4-1 গোলে হেরে যাওয়াটা আমি একদমই মানতে পারছি না। তার মধ্যে এদের কোনো রকম কোনো লড়াই নেই, আমরা সমর্থকরা মাঠের বাইরে থেকে নিজেদের চোখ ভেজাচ্ছি, ঠিক আছে, কাঁদছি, ঠিক আছে, প্রচুর মানুষ কেঁদেছেন, কালকে বাড়ি ফিরতে খুব কষ্ট হয়েছে, পরদিন অফিস যেতে, আজকে অফিস করতে প্রচণ্ডভাবে কষ্ট পেয়েছে। কত স্টুডেন্ট তারা পয়সা জমি খেলা দেখতে যায়, ঠিক আছে, সাবস্ক্রিপশন নিয়ে তারা খেলা দেখছেন, কিন্তু এরকম ফুটবল দেখার পরে, এরকমভাবে থ্র্যাশিং হওয়ার পরে তাদের সে কষ্টটা কোথায় যাবে? এই প্লেয়াররা যারা রয়েছে কোটি টাকার প্লেয়ার, তারা হয়তো হোটেলে চলে যাবেন ম্যাচ জেতার, মানে ম্যাচ হারার পরে, লজ্জার হারের পর তারা চলে যাবেন আবার রিল বানাতে, টিকটক বানাতে চলে যাবেন, কোনো অসুবিধা, তাদের জীবনে কোনো এফেক্ট তো পড়বে না। এফেক্ট পড়বে কাদের উপরে? আমাদের মতো সাধারণ সমর্থকদের উপরে। আমাদেরকে ব্যান্টার শুনতে হবে, ট্রোলিং শিকার আমরা হব অবশ্যই, এবং সেগুলো শুনতেই হবে। এই কিছু বছর কি 1-1.5 বছর আগে যে ইরানের ঘটনাটা হলো, যেখানে মোহনবাগান গেল না, তার জন্য ব্যান হলো, সেটা নিয়ে কি আমাদের মধ্যে কোনো রকম কোনো কি বলবো প্রায়শ্চিত্ত করার কোনো ইচ্ছা আছে, বা কর্মকর্তাদের কোনো রকম কোনো বক্তব্য কিছু রয়েছে? না, কিছু রয়েছে। আমি তখনও কন্ডেম করেছিলাম, এখনও কন্ডেম করছি, যে ওই ইরানে যাওয়ার ঘটনাটা কিন্তু আমাদেরকে এখনও প্রচুর বছর বয়ে বেড়াতে হবে, যতদিন না আমরা সেটাকে রিডিম করছি, এএফসিতে গিয়ে খেলা না খেলে আমরা একটা ভালো, যতদিন না পারফরমেন্স দেখাচ্ছি আর কি, এই জিনিসটা আমাদেরকে বয়ে কিন্তু নিতে হবে। আর মোহনবাগান কর্মকর্তাদের বা মোহনবাগান, জানি না কারা ডিসিশনগুলো নেয়, আমাদের একটা রুটিন হয়ে গেছে যে কোনো কিছু হলে আমরা সেটা খেলবো না, কোনো কিছু হলে আমরা সেখান থেকে চলে যাবো, ঠিক আছে, ইগনোর করবো। কিসের ইগনোরেন্স? তাহলে তোমরা বলে যাও যে কোনো টুর্নামেন্ট আমরা খেলবো না, আমরা শুধু ঘরে বসে থাকবো, আমরা শুধু মানে কি বলবো, শোকেসে প্লেয়ারদেরকে সাজিয়ে রাখবো, ওদেরকে শুধু দেখবো, নামাবো, ধুলো ঝাড়বো, আবার শোকেসে রেখে দেবো। এতগুলো প্লেয়ারকে আনা হয়েছে, তাদের না কোনো ভালো প্রিসিজন রয়েছে, না কোনো ভালো রকম কোনো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, না কোনো কেমিস্ট্রি রয়েছে, ঠিক আছে। আমাদের কাছে সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল ছিল, আমরা ধারে বারে সব দিক থেকে এগিয়েছিলাম ইস্ট বেঙ্গল থেকে, কিন্তু আমরা কোন দিকে পিছিয়ে গেলাম? সেটা হচ্ছে ইন্টেন্সিটি, সেটা হচ্ছে ক্লাবের ওজন, জার্সির ওজন, সেটা হচ্ছে জেতার অদম্য ইচ্ছা, সেই সব দিকে আমরা প্রচুর মানে কিলো মাইল আমরা কিন্তু পিছিয়ে ইস্ট বেঙ্গলের থেকে, যার ফলস্বরূপ এই স্কোর লাইনটা কিন্তু হয়েছে। এবং লাস্টলি যে পয়েন্টটা বলে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে আমাদের কোচ প্যানোস ডিলেম্পেরিস। আমি ভিডিও বানিয়েছিলাম যে প্যানোস কিন্তু আমাদের জন্য অবশ্যই একজন ভালো কোচ হতে পারেন, বাট অনেস্টলি বলছি, তাকে না দেখে মনে হলো কালকের ম্যাচে যে সত্যি একজন ট্রফি উইনিং কোচ মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতো টিমে থাকাটা কতটা প্রয়োজনীয়। প্যানোস হয়তো একটা ছোট ক্লাবে গিয়ে, ছোট টিমে গিয়ে অনেক ভালো রেজাল্ট আনতেই পারবেন, বিকজ সেখানে কোনো প্রেশার থাকবে না। বাট উই আর টকিং অ্যাবাউট মোহনবাগান, উই আর টকিং অ্যাবাউট ইস্ট বেঙ্গল, ঠিক আছে, এত বড় বড় টিম যাদের প্রত্যেক মরশুমে সাপোর্টাররা ট্রফি আশা করে, প্রত্যেক ইচ অ্যান্ড এভরি সিজন। আমাদের কোনো কিন্তু বিল্ড আপের কোনো মরশুম হতে পারে না, যে একটা মরশুম আমরা বিল্ড আপ করবো, আমরা ঢেলে সাজাবো, তার পরবর্তী মরশুমে আমরা, মানে বেসিক্যালি প্রসেস ওরিয়েন্টেড সিজনের কথা আমি বলছি, যেগুলো হয়তো আর্সেনাল করেছে 3 বছর থাকার পর আর্তেতা তার 4 নম্বর না 5 নম্বর সিজনে গিয়ে ট্রফি জিতেছেন। সেটা কিন্তু আমরা মোহনবাগানে করতে দিতে পারি না, এটা সম্ভব নয়। আমাদের ইন্ডিয়ান যারা অডিয়েন্স বা ইন্ডিয়ান যারা সাপোর্টার্সরা রয়েছে, তাদেরকে প্রত্যেক মরশুমে রেজাল্ট এনে দিতে হবে। সেটাই হচ্ছে মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের মতো ক্লাবের মেন ইউএসপি। আর সেই প্রেশারটা তুমি যদি না নিতে পারো, তোমাকে কিন্তু অবশ্যই নিজে চাকরি খোয়াতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট।
আর সবথেকে ইম্পোর্টেন্ট ব্যাপার, কালকে যখন 45 মিনিটসের আগে আমরা এরকম স্কোর লাইন করলাম, প্যানোসের কাছে তিনি লিটারালি হেরে গেছে। ঠিক আছে? তাকে দেখে আমার টিভি স্ক্রিনে বা যেখানে আমি দেখছিলাম, আমার নিজের কষ্ট হচ্ছিল যে তিনি হয়তো সম্ভবত কাঁদো মুখ হয়ে গেছে, আর চোখ ছলছল করছিল। এরকম একজন কোচ, আমি জানি না তার যদি মেন্টালিটি বা মেন্টাল স্টেবিলিটি এরকম জায়গায় চলে যায়, প্লেয়ারদেরকে তিনি কিভাবে উৎসাহিত করবেন? প্লেয়ারদেরকে দিয়ে তিনি কিভাবে বলবেন যে, "হ্যাঁ, আমরা করতে পারি, উই হ্যাভ টু উইন। আমরা করতে পারি, আমাদের কাছে প্রচুর সময় রয়েছে, তোমরা করতে পারো।" এই এনার্জিটা কে দেবেন? তারপরে মাঠের মধ্যে আমাদের কাছে কোনো লিডার নেই। শুভাশিস বোস, তিনি লিটারালি মানে মাঠে আছেন, কেন খেলছেন, কি জন্য আছেন আমরা বুঝতে পারছি না। আমরা কেউই বুঝতে পারছি না। লিস্টন কোলোসও তিনি তো থেকে যাচ্ছেন কোনো অজ্ঞাত কারণে। দীপক টাংরির মতো প্লেয়ার, তিনি নামছেন কালকে একটা ইম্পোর্টেন্ট ম্যাচে, তিনি 60-65 মিনিটসে মাঠে নামছেন। ঠিক আছে? প্লেয়ার এখনো পর্যন্ত কেউ ফিট না। তারপর হচ্ছে একটা যদি ফ্যাটিগ থাকে প্লেয়ারদেরকে, যে আমরা কি বলে ফ্লাইটে করে গেছি শিলং খেলতে, সেখানে নর্থ ইস্টের এগেনস্টে, সেখান থেকে আমরা ফেরত এসেছি। সেখান থেকে এত মানে আমাদের অনেক সাপোর্টাররা বলছে যে আমাদের ফ্যাটিগটা অনেক ইম্পর্টেন্ট রিজন হয়ে গেল, মেন জিনিস হয়ে গেল, যে নাহলে আমরা জিতে যেতাম। আমাদের কাছে অ্যালেক্সাজি রয়েছে, আমাদের কাছে মেহতাব সিং রয়েছে, বেঞ্চে প্রচুর পরিমাণে প্লেয়ার রয়েছে, তাদেরকে কেন আমরা স্টার্ট করতে পারলাম না? কেন অভিষেক সূর্যবংশীকে আমরা খেলাতে পারি না? কি জন্য? সে কি ভালো প্লেয়ার না? অবশ্যই সে ভালো প্লেয়ার। হাবাসের আন্ডারে তোমরা দেখে নেবে যে সে কত ম্যাচে স্টার্ট করেছে, কত ভালো ফুটবল খেলেছে। শাহিন ব্যানার্জিকে কি রাখা যেত না? শাহিন ব্যানার্জিকে কি করতে নেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলের থেকে? তিনি কি ডিজার্ভ করেন না অন্তত কালকে রিজার্ভ বেঞ্চে থাকা, মানে কালকে সাবস্টিটিউশন বেঞ্চে থাকা? আই ডোন্ট নো দিস অ্যান্সার। যে প্লেয়ারগুলো ভালো খেলে, যে প্লেয়ারগুলো ফ্রেশ লেগ রয়েছে, তাদেরকে ইনজেক্ট করার বদলে যারা ফেটিক রয়েছে তাদেরকে স্টার্টিং থেকে খেলানো, সাহাল আব্দুল সামাদকে বেঞ্চে বসিয়ে রাখা। ঠিক আছে? প্রথম থেকেই এত জঘন্যভাবে প্রেসিং করে, যেখানে আমাদের প্লেয়ারদের ইন্টেন্সিটি এতটা কম, আমরা প্লেয়ার অলরেডি ক্লান্ত, সেখানে ইস্ট বেঙ্গল অলরেডি তারা সেটব্যাক করে প্রেশারকে নিল, ঠিক আছে, অ্যাবজর্ব করলো এবং কাউন্টারে আমাদেরকে এরকমভাবে থ্রাশ করে দিয়ে চলে গেল। এইগুলো যদি একজন কোচ না বুঝতে পারেন বেসিক জিনিস, তিনি হাবাসের এগেনস্টে খেলছেন, আমাদের কিন্তু আইএসএলেও প্রচুর পরিমাণে দুঃখ আছে। আমি এখনও বলছি, মোহনবাগানের মধ্যে সেই কি বলবো, টিমের অবশ্যই ট্যালেন্ট রয়েছে। আমরা কিন্তু প্রচুর ভালো রেজাল্ট করতে পারি। আইএসএল ইজ দ্য টাইম। আমাদের মনে এখনও সময় রয়েছে, এখনও 1.5 মাস মতো বাকি আইএসএল শুরু হতে। এখনো ট্রান্সফার শেষ হবে, অগাস্ট এখনো শেষ হয়নি। অগাস্টের আগে কিন্তু আমরা অনেক প্লেয়ার নিতে পারি, যেই জায়গাগুলো ভুল রয়েছে। আমি বলব এইটাই তো শেষ নয় অবশ্যই, কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছে, এই যে ইগো, এই যে আমাদের এত কর্মকর্তাদের এত ইগোয়েস্টিক অ্যাটিটিউড, ঠিক আছে, এই জিনিস অহংকার যাকে বলে বেসিক্যালি, সেটা কিন্তু পতন হয়েছে এবং এটা হওয়ার দরকার ছিল। ইস্টবেঙ্গল যেটা করেছে একদম কিন্তু ডিজার্ভিং তারা করে দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে। আমাদের কিন্তু এখান থেকে নিজেদেরকে রিফর্ম করতে হবে, ভুল ভ্রান্তিগুলোকে ঠিক করে আমাদেরকে এগোতে হবে। এবং সবশেষে বলবো, মোহনবাগান পারবে, মোহনবাগানের সে ক্ষমতা রয়েছে এবং মোহনবাগানের উপর অবশ্যই বিশ্বাস করি, সাথে আছি। খারাপ সময় ভালো সময় যখন আছি, খারাপ সময় তো 200% পাশে থাকবো, ঠিক আছে। এবং শেষ করবো এই ভিডিওটা এইটাই বলে যে এগেইন কংগ্রাচুলেশনস টু ইস্ট বেঙ্গল, ঠিক আছে। এবং সমস্ত মোহনবাগানী সমর্থকদের বলছি, তোমরা ভরসা রাখো, আশা রাখো, আমরা নিশ্চয়ই ফিরবো, খুব ভালোভাবে ফিরবো, খুব শক্তভাবে ফিরবো। শুধু বিশ্বাস রাখতে হবে এবং ম্যানেজমেন্টে যখন কোনো মিস্টেক থাকবে, কোনো প্লেয়ারদের মিস্টেক থাকবে, তোমরা না কোনো ইমোশন দিয়ে ভাবার চেষ্টা করবে না। ইমোশন জিনিসটা সরিয়ে রাখো, প্র্যাকটিক্যালিটি দেখো। যেখানে আমাদের ট্রফি আসবে, যেখানে, কারণ ক্লাবের উপরে কিন্তু কোনো প্লেয়ার নয়, কেউই না ক্লাবের উপরে, ঠিক আছে, ব্যাজের উপরে কেউ নয়। তো এইটুকুনো বলে আমি আপাতত ভিডিওটাকে এখানেই শেষ করছি। অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা ছিল। এবং লাস্ট একটা জিনিস, যে আমরা কিন্তু অলরেডি 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি, যদিও কালকের দিনটা খুব একটা ভালো ছিল না আমার জন্য, আপামর মোহনবাগান সমর্থকদের জন্য। তবু তোমাদের সবাইকে থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট এরকমভাবে করার জন্য, ঠিক আছে। আমি মানে কি এক্সপ্রেস করতে পারছি না যে কতটা আমি খুশি তোমরা এরকমভাবে পাশে থেকেছো। এরকমভাবে পাশে থাকো, এরকমভাবে সাপোর্ট করে যাও বিটসকোকে। এবং তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিও এবং লাইভ স্ট্রিমে। ততদিন খুব ভালো থেকো, একসাথে থেকো। জয় মোহনবাগান, টাটা।